তৃতীয় ম্যাচ খেলতে উইন্ডিজে যাওয়ার আগে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের পরিবারের কাছ থেকে বিদায় নেয়ার মুহূর্ত ধারণ না করতে অনুরোধ করেন তিনি। ফুটেজ না নেয়ার পরও সেখানে উপস্থিত এক সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিয়ে নিরাপত্তা কর্মীর হাতে দিয়ে বাসে ওঠেন তিনি, যদিও পরবর্তীতে মোবাইল ফেরত পেয়েছেন সেই সাংবাদিক। মাঠ কিংবা মাঠের বাইরে, ফর্ম কিংবা অফ ফর্মে থাকুক, বরাবরই আলোচনায় থাকেন সাকিব আল হাসান। ব্যাট বলে বাজে সময় কাটানো সাকিবকে নিয়ে যখন সমালোচনা হচ্ছে, তখন সাকিবের পরিবার যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় বলা চলে বিশ্বকাপের মূল সফর শুরু হচ্ছে এখন। ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগে পরিবার থেকে বিদায় নেন সাকিব। এয়ারপোর্টের উদ্দেশ্যে যাওয়ার আগে বাসে নিজের ব্যাগ রেখে পরিবারের সঙ্গে একটু সময় কাটান। এ সময় সেখানে ছিলেন তার স্ত্রীসহ 3 সন্তান। এ সময় টিম বাসের সামনেই ছিলেন বিশ্বকাপ কভার করতে যাওয়া 4-5 জন বাংলাদেশি সাংবাদিক। পরিবারের সঙ্গে সাকিবের সময় কাটানোর মুহূর্ত ধারণ করতে বারণ করেন সাকিব। তার অনুরোধে সাংবাদিকরা তা ধারণ করেননি। তারপরও সন্দেহ দূর হয়নি সাকিবের। তখন সেই সাংবাদিকের কাছে এসে ভিডিও ধারণ করেছেন কিনা তা দেখতে মোবাইল ছিনিয়ে নেন সাকিব, যদিও তা না দেখে পাশে থাকা নিরাপত্তা কর্মীর হাতে তুলে দেন ফোনটি। এমনকি অভিযোগ করেন বাংলাদেশি সাংবাদিকের নামে। পরে যদিও সেই সাংবাদিক মোবাইল ফোনটি ফেরত পেয়েছেন ঠিকই, তবে তার অপ্রীতিকর ঘটনা তৈরি করেছে অস্বস্তিকর পরিবেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ডি গ্রুপে নেপাল ও শ্রীলঙ্কার মধ্যকার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। লর্ডনহিলে বাংলাদেশ সময় ভোর 5:30টায় ম্যাচ শুরুর সময় থাকলেও বৃষ্টির কারণে বিলম্বিত হয় ম্যাচ। কয়েক দফায় বৃষ্টি থেমে গেলে অফিসিয়ালরা মাঠ পরিদর্শন করেন, তবে আবারও বৃষ্টি শুরু হয়। তাছাড়া মাঠের ড্রেনেজ সিস্টেম ভালো না থাকায় কোনো বল মাঠে না গড়িয়েই পরিত্যক্ত হয় ম্যাচটি। 2 দলই পেয়েছে 1টি করে পয়েন্ট। ফলে এই গ্রুপ থেকে বিশ্বকাপের প্রথম দল হিসেবে শীর্ষ 8-এ জায়গা করে নিয়েছে প্রোটিয়ারা। একই গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। এখন চলে যাচ্ছে বিশ্বকাপের বিশেষ আয়োজন টাইম আউটে। একেবারেই 50-50 চান্স, অর্থাৎ বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচে যে দল জয়লাভ করবে তারাই 1 পা দিয়ে রাখবে সুপার 8-এ। এমন ম্যাচে ডাচদের স্পটলাইটে কারা? ম্যাচ ভেন্যু অ্যারন্সভ্যালে গ্রাউন্ডই বা কি নির্দেশ করছে? তাই নিয়ে আমাদের আজকের বিশ্বকাপ বিশেষ আয়োজন টাইম আউট। আপনাদের সঙ্গে আছি আমি এস.এম. ইকবাল এবং আমার সঙ্গে আলোচনার জন্য উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। সানোয়ার ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। সানোয়ার ভাই, আসলে বাংলাদেশের জন্য খুবই কি বলে একেবারেই মানে টু দ্য পয়েন্ট একটা ম্যাচ হয়ে গিয়েছে নেদারল্যান্ডসের সঙ্গে। এই ম্যাচ যদি বাংলাদেশ জিতে যায় তাহলে হচ্ছে অনেকটাই নির্ভর হয়ে যাবে, যদি একেবারে বলা যাবে না যে বাংলাদেশ থ্রো করবে সুপার 8-এ। এই জায়গা থেকে একটা প্রেশারও কিন্তু কাজ করতে পারে। ওয়ার্ল্ড কাপে হচ্ছে বাংলাদেশ ইউএসএ পর্ব শেষ করেছে, ইয়েতে যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে, সেখানে হচ্ছে প্রত্যাশা কতটুকু রাখছেন? ক্রিকেট খেলারই প্রেশার, প্রতিটা ম্যাচেই দেখেন। ওয়ার্ল্ড কাপ, এইবারের ওয়ার্ল্ড কাপটা মনে হয় আরেকটু বেশি প্রেশার, বিকজ অফ ইউএসের উইকেটগুলি আরেকটু বোধহয় প্রেশারটা বাড়িয়ে দিয়েছে। বড় দল ছোট দলের ডিফেন্সটা একটু কমে দিয়েছে। এই নেদারল্যান্ডে যদি সাউথ আফ্রিকার সাথে ম্যাচ দেখেন, যেই ওয়েতে তারা শুরু করেছিল, একটা সময় মনে হচ্ছিল সাউথ আফ্রিকাকে তো হয়তো বা ওই ম্যাচ ওই রান চেস করতে পারবে না। ডেভিড মিলাররা এক্সট্রাঅর্ডিনারি ইনিংস খেলে হয়তো সেভ করে দিয়েছে। আর যেটা বলেন, একটু অ্যাডভান্টেজ বাংলাদেশের জন্য হয়েছে, যেটা হলো এটা যদি খেলাটা ইউএসএতে হতো আরও একটু ডিফিকাল্ট হতো বাংলাদেশের জন্য, বিকজ অফ ওদের নেদারল্যান্ডের বোলাররা কিন্তু ফাস্ট বোলাররা খুব ভালো সুইং করাতে পারে, উইকেটটা খুব এই ধরনের উইকেটে খুব ভালো বোলিং করতে পারে, ওদের কন্ডিশনটা ওটা সাপোর্ট করে। কিন্তু এখন যেই কন্ডিশনে যাচ্ছে, এই কন্ডিশনটা আমাদের জন্য একটু সুইটেবল, একটু স্লো উইকেটটা একটু হয়তো আমাদের জন্য এই ফাস্ট বোলাররা এই এক্সট্রা বাউন্স এক্সট্রা সুইংটা একটু কম পাবে, যেটা হয়তো ওই অ্যাডভান্টেজটা আমাদের সাবকন্টিনেন্টের প্লেয়াররা কিন্তু একটু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে আমার মনে হয়। এই জায়গায় মনে হয় আমরা একটু বেটার শেপ।
সানোয়ার ভাই, আমরা হচ্ছে একটু ডাচদের প্লেয়ার প্রোফাইলগুলো যদি একটু দেখে আসতে চাই যে আসলে এই ম্যাচটাতে হচ্ছে কারা আসলে স্পটলাইটে থাকতে পারে। ম্যাক্স দাউদ আপনার ওপেন করে থাকেন, যদিও হচ্ছে লাস্ট ম্যাচটা তিনি ভালো করেছেন, প্রথম ম্যাচটা তার ভালো চায়নি, তার উপরে ডেফিনেটলি একটা স্পটলাইট থাকবে এবং তাকে নিয়ে নিশ্চয়ই আমাদের টিম অ্যানালিস্ট যারা আছেন তারা কাজ করবেন। তার অভিজ্ঞতা বেশ ভালো, 68 ম্যাচ তিনি খেলেছেন, 1830-এর মতো রান করেছেন টি20-তে। আরও একজন ব্যাটারের হচ্ছে একটু স্ট্যাট আমরা দেখে আসতে চাবো, তারপরে হচ্ছে আসলে আলোচনায় আপনার কাছ থেকে জানতে চাবো যে আসলে বাংলাদেশের ফোকাসটা কোথায় থাকা উচিত। আমরা এবার হচ্ছে স্কট এডওয়ার্ড ক্যাপ্টেনের দিকে একটু যেতে চাই। ওয়ার্ল্ড কাপটা তার এখন পর্যন্ত ভালো হয়নি, তিনি 62 ম্যাচ খেলেছেন, রান করেছেন 752, যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার। এবার যদি হচ্ছে বোলারদের, দুজন বোলারের স্ট্যাট একটু দেখে আসবো আমরা যে ওয়ার্ল্ড কাপে তারা কেমন করেছে বা তাদের স্ট্যাট কেমন। টিম প্রিঙ্গল, তিনি হচ্ছে লাস্ট ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। 18 ম্যাচের ক্যারিয়ার, তার উইকেট খুব বেশি না, 14টি পেয়েছেন, কিন্তু লাস্ট ম্যাচে তিনি পারফর্ম করেছেন এবং 3টি উইকেট নিয়ে তিনি ম্যাচ সেরা হয়েছিলেন। বেশ ইকোনমিক্যাল বল তিনি করেছেন। এবার যদি হচ্ছে একটু আমরা ফন উইকের স্ট্যাটটা দেখে আসতে চাই, খুবই পরিচিত একজন নাম, বেশ শুরুর দিকে বল করে বা পেস বোলিংয়ের মাধ্যমে প্রতিপক্ষকে ভড়কে দিতে তিনি যথেষ্টই সিদ্ধহস্ত এবং আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপটা দুর্দান্ত কাটছে তার, ইতোমধ্যে 5 উইকেট শিকার করেছেন। এবং আমরা এখান থেকে আলোচনাটা স্টার্ট করতে চাচ্ছি, আমাদের টপ অর্ডাররা ফর্মে নেই, ওদের হচ্ছে পেসাররা ফর্মে আছে বা ওয়ার্ল্ড কাপে নিজেদের প্রমাণ করেছে, এটা কি হচ্ছে একটা ফ্র্যাকশন হতে পারে কিনা? না, দেখেন নেদারল্যান্ডের ফাস্ট বোলাররা কিন্তু অলওয়েজ পারফর্মার এবং নতুন বলটা খুব ভালো ইউজ করতে পারে। একটা বাউন্স উইকেট যদি একটু হেল্প থাকে, বাউন্সিং সবকিছু কিন্তু ওদের অসাধারণ। ডেফিনেটলি ওরা ইউজফুল বোলার। এবং আমি বললাম যেটা যদি আমরা এই কন্ডিশনে খেলা হতো, নিউ ইয়র্ক বা ইউএস এর কন্ডিশনে খেলা হতো, আরও বেশি ডেঞ্জারাস হতো এই বোলারগুলি। যদিও একটু ওয়েস্ট ইন্ডিজের ডেফিনেটলি ওইখানেও ওরা ইউজফুল হবে, হয়তো তুলনামূলক একটু কম। ওই একটা অ্যাডভান্টেজ আমাদের থাকবে। আমরা জানি আমাদের ব্যাটসম্যানরা খুব একটা ভালো শেপে নেই, বিশেষ করে টপ অর্ডাররা বিশেষ করে খুব ভালো নেই। লিটন আগের ম্যাচটা এই মানে প্রথম ম্যাচটা ভালো করেছে, লাস্ট ম্যাচটা পরে ওইভাবে পারফর্ম করতে পারে। তারপরেও একটা মোটামুটি একটা কনফিডেন্স হয়তো ফার্স্ট ম্যাচ দিয়ে পেয়েছে। বা আশা করি শান্ত, তানজিদ তামিম এরা কিন্তু ক্যাপাবল। তামিম কিন্তু শুরু করেছিল ভালো, মাঝখানে এখানে আসার পরে 2-3টা ম্যাচ লাস্ট ভালো করতে পারে নাই। আমার একটা ম্যাচে 10 উইকেটেও আমরা জিতেছি কিন্তু ইউএস এর সাথে, ওইখানে কিন্তু সৌম্য তানজিদ দুজনই রান করেছিল। ওরা ক্যাপাবল। আমার মনে হয় সময়টা ভালো যাচ্ছে না, আমার মনে হয় এই ম্যাচ দিয়ে ওরা কামব্যাক করবে, আমি শিওর এই ম্যাচ দিয়ে কামব্যাক করবে। আর যদি ওদের ব্যাটসম্যানের কথা বলে, অদূত অনেক এক্সপিরিয়েন্স। লাস্ট ম্যাচটা যদি দেখেন, ওই ম্যাচটা কিন্তু নেপালের সাথে খুব বেশি বড় রান ছিল না, তারপরেও কিন্তু একটা সময় মনে হয়েছিল নেপাল খুব ভালো ছিল। ওর এক্সপিরিয়েন্স দিয়ে ও কিন্তু লাস্টে 50 করে ম্যাচটা কিন্তু মোটামুটি বের করে নিয়ে গেছে। এই ধরনের কন্ডিশনে এক্সপিরিয়েন্স অনেক বেশি ইম্পর্টেন্ট। কালকে যদি আপনি দেখেন পাকিস্তানের কালকের ম্যাচটা যদি দেখেন, কালকের ম্যাচটা দেখেন এত অল্প রান, এটা চেস করতেও কিন্তু এই রেজওয়ানের 50 করতে ক্যারি করতে হয়েছে, বাবর রান করতে হয়েছে, বাকি কেউ কিন্তু এরকম কিছু কন্ট্রিবিউট করতে পারে না। প্রতিটা ম্যাচই দেখেন, ইন্ডিয়ার ফার্স্ট ম্যাচ যদি দেখেন, রোহিত শর্মা 50 করে ম্যাচটাকে ইজি করে দিয়েছে। আয়ারল্যান্ডের সাথে ম্যাচ বড় ছিল না, সবগুলি ম্যাচেই আপনি যদি দেখেন যারা সেট হবে কোয়ালিটি বোলার, এই ধরনের উইকেটের সেট ব্যাটসম্যানের জন্য একটু হয়তো ইজি হয়, নতুনভাবে এসে রান করা খুব সহজ। এই জায়গায় যারা এক্সপিরিয়েন্স, ওদের ওই দায়িত্বটা নিতে হবে। মানে এক্সপিরিয়েন্স যারা, তাদের উপর হচ্ছে ডেফিনেটলি একটা দায়িত্ব থাকছে। সেই জায়গা থেকে আমাদের এক্সপিরিয়েন্স ক্রিকেটার যারা আছেন, আমরা আমাদের মোস্ট এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার সাকিব আল হাসানের কাছ থেকে সেই পারফরমেন্সটা আমরা পাচ্ছি না। ইতোমধ্যে হচ্ছে মাঠের বাইরের কিছু কার্যক্রমের জন্য তিনি হচ্ছে সমালোচিত হয়েছেন। এই জিনিসটা কি হচ্ছে একটু দলের মধ্যে প্রভাব ফেলতে পারে কিনা? না, আমার ডেফিনেটলি সাকিব আমাদের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, মানে ওয়ার্ল্ড ক্রিকেটে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। এবং সাকিবের পারফরমেন্সটা আমাদের ইম্প্যাক্টটা অনেক বেশি হয় ব্যাটিং আর বোলিং। যেই জায়গাটা সমস্যা হচ্ছে, সাকিব হয়তো ব্যাটিংয়ে অন অ্যান্ড অফ অনেক সময় হয়েছে, 2-3টা ম্যাচে রান করেনি, আবার হয়তো রান করেছে, ম্যাচ উইনিং রান করেছে। আমরা যদি লাস্ট ওয়ার্ল্ড কাপের কথা, যদি ইন্ডিয়ার সাথে রান করেনি, লাস্টে এমন হয়েছে ইন্ডিয়ার সাথে রান করে ম্যাচ জিতে আসছে, ইন্ডিয়ার একাই মোটামুটি একাই অনেক কিছু হারিয়ে দিয়েছে। এই অ্যাবিলিটি ওর আছে রান করার, কিন্তু আমাদের সবসময় সাকিবকে দিয়েছে বোলিংটা কিন্তু অন অ্যান্ড অফ খুব বেশি অফ ফর্মে থাকে, খুব বেশি হয় না। ইদানিং ওর বোলিংটা খুব ভালো শেপে যাচ্ছে না, এটা একটা মাইনাস পয়েন্ট। কারণ ওরে কিন্তু মেইন বোলার আমাদের টিমের সাথে, ওর কন্ট্রিবিউশনটা না থাকলে, ওর ইম্প্যাক্টটা না থাকলে স্বাভাবিকভাবে আমাদের টিমের হচ্ছে একটা সাফার করে বা একটা এফেক্ট পড়ে। তবে হ্যাঁ, আমার মনে হয় বাইরের অনেক জিনিসই হয়তো বা সবসময় যখন টিম খারাপ খেলে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই অনেক কিছু ছোটোখাটো প্রবলেমে কিন্তু অনেক বড় ইস্যু হয়ে আসে। যখন টিম ভালো পারফর্ম করবে, তখন দেখেন অনেক ছোটোখাটো বিষয় বা এই ধরনের বড় বিষয় আমরা ওভারলোক করি। তবে হ্যাঁ, এই সময়টা টিমকে একটু সাপোর্ট দেওয়া দরকার। হয়তো বাইরের ইস্যুগুলি আমরা বাইরে নিয়ে খেলার মধ্যে থাকলে ভালো হয়, টিমের জন্য ভালো হয়। আমরা জানি ওরাও চায় ভালো খেলতে, প্রেশারে হয়তো ওরাও অনেক মিস্টেক করে, এই সময়টা একটু সাপোর্ট করা মনে ভালো। আমরা খুব প্রেশার সিচুয়েশনে আছি এখন। সানু ভাই, একাদশটা কেমন দেখতে চাচ্ছেন আসলে? কারণ আমরা লাস্ট যেই একাদশটা যেটা খেলিয়েছে দুর্দান্ত, মানে এই মুহূর্তে বেস্ট
চয়েস যারা ছিল তারাই খেলেছে। এবার হচ্ছে আমরা একটু যদি পেছনে ফিরে যাই, আমরা শরীফুলের কথা যদি বলি, এখন নির্বাচকরা মনে হয় একটু মধুর সমস্যার মধ্যে আছেন। শরীফুল হচ্ছে অটো চয়েস ছিলেন মোটামুটি দলের জন্য, বাট লাস্ট দুটো ম্যাচের প্রেক্ষাপটে আমরা তানজিম সাকিবকে যদি দেখি, দুর্দান্ত পারফর্ম করেছে। সাকিব ফর্মে রয়েছে, তাসকিন ফর্মে রয়েছেন, মুস্তাফিজ ফর্মে রয়েছেন। এই সিনারিও থেকে কি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে এসে একাদশে কি কোনো রকমের কোনো চেঞ্জেস আনার সুযোগ আছে কিনা? এখন সব কিছু ডিপেন্ড করে কিন্তু কন্ডিশন, মানে টিম কম্বিনেশনটা কিন্তু কন্ডিশনের উপর ডিপেন্ড করে। দেখেন এখন আমরা দেখছি যে কিন্তু ইন্ডিয়া টিমের কথা বলে 4টা ফাস্ট বোলার নিয়ে খেলছে, হার্দীপ সহ 4টা ফাস্ট বোলার খেলছে। ডেফিনেটলি যখন ওয়েস্ট ইন্ডিজ দেখেন হয়তো বা একটা উইকেটের কারণ কন্ডিশন হয়তো কুলদীপ সিংকে দেখতে পারবো, হয়তো বা উইকেট যদি স্পিন সহায়ক হয়। সেম ওয়েতে আমাদের এটা মধুর সমস্যা, সেম ওয়েতে আমাদের জন্য একটু প্লাস পয়েন্টও। আমার মনে হয় শরীফুল যেহেতু ইঞ্জুরিতে আমরা জানি স্টিচ পেয়েছে, একটু সময় পাইলে ওর জন্য ভালো। যদি ভালো তিনজন যদি ফার্স্ট বলে খেলা, তিনজন যদি ফর্মে থাকে, আমার মনে হয় শরীফুলকে এক্সট্রা একটু সময় দেওয়ার জন্য সময় দিতে পারবে, এটা আমাদের প্লাস পয়েন্টই হবে মনে হয়। সানোর ভাই, আমরা হচ্ছে আমাদের দলের কম্বিনেশনটা কেমন হতে পারে, বাই কেমন হতে পারে সেসব নিয়ে আলোচনা করছিলাম। আমরা যদি এবার হচ্ছে যেইখানে ম্যাচটা হতে চলেছে, যুক্তরাষ্ট্র পর্ব শেষ, এবার হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে, সেই ওয়েস্ট ইন্ডিজে যে স্টেডিয়ামটাতে খেলা হবে সেই স্টেডিয়ামটা সম্পর্কে যদি হচ্ছে একটু তথ্য জেনে নেই। এই স্টেডিয়ামটা হচ্ছে অ্যারন্স ভ্যালি গ্রাউন্ড, কিংস্টাউন সেন্ট ভিনসেন্ট স্টেডিয়াম। এখানে হচ্ছে সর্বোচ্চ দলীয় সংগ্রহ পাকিস্তান করেছিল 158 রান, 8 উইকেটের বিনিময়ে। সর্বোচ্চ রান আছে কাইরন পোলার্ডের ব্যাট থেকে, 2 ম্যাচে তিনি 72 রান করেছেন। সর্বোচ্চ উইকেট জুলফিকার বাবর পাকিস্তানের, তিনি 2 ম্যাচে 5 উইকেট নিয়েছিলেন। এই ম্যাচটা সম্ভবত হয়েছিল 2012 বা 13-র দিকে, মানে আজ থেকে প্রায় 11-12 বছর আগে। আরও একটি স্ট্যাট রয়েছে অ্যারন্স ভ্যালি সম্পর্কে, সেটা যদি হচ্ছে আমরা একটু দেখে আসি। সেটা হচ্ছে অ্যারন্স ভ্যালি গ্রাউন্ড, কিংস্টাউন সেন্ট ভিনসেন্ট। শেষ ওয়ানডে, এই গ্রাউন্ডে শেষ ওয়ানডে হয়েছিল অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার 2012 সালে। এটা শেষ ওয়ানডে। এরপর শেষ টেস্ট হয়েছিল 2014 সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ খেলেছিল, এটা নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো। শেষ টি-20 হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান, যে স্ট্যাটটা আমরা একটু আগে দেখছিলাম। অর্থাৎ আজ থেকে 11 বছর আগে এই গ্রাউন্ডে লাস্ট টি-20 ম্যাচ হয়েছিল, তারপর হচ্ছে আবারও টি-20 ম্যাচ হচ্ছে। আমরা এখান থেকে যদি একটু আলোচনা করি যে 11 বছর পর এই স্টেডিয়ামটাকে আবার হচ্ছে ফিরে আনা হয়েছে বা আবারও খেলার উপযোগী করা হয়েছে, এই জায়গা সম্পর্কে কি একটু ধোঁয়াশা থেকে যাবে কিনা দু দলের জন্যই? দেখেন, বর্তমান সময়ে একটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অনেক ক্ষেত্রে প্রতিটা টিমের ক্ষেত্রেই, অনেক ক্ষেত্রে টিম কোচের থেকে কম্পিউটার অ্যানালাইসিসের গুরুত্বটা অনেক বেশি থাকে। আচ্ছা, ডেফিনেটলি আমাদের যারা কম্পিউটার অ্যানালাইসিস বা থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে, এই উইকের সময় নিশ্চয়ই এখানে ডোমেস্টিক খেলা হয়, নিশ্চয়ই হয়তো টেস্ট ইন্টারন্যাশনাল না হলেও খেলা তো হয়, বা হঠাৎ করে সে ইন্টারন্যাশনাল ম্যাচ করে না। এখানে যেখানে খেলাগুলি হয় ওইখানে স্ট্যাট কিন্তু টিমগুলির সাথে থাকবে অবশ্যই। আচ্ছা, ওইটার এক্সপিরিয়েন্স নিয়ে ডেফিনেটলি, কারণ এই কারণেই বর্তমান সময় কম্পিউটার অ্যানালাইসিসটা ওদের কাছে রিসোর্সগুলি, টেকনোলজি বা উইকেট সম্বন্ধে ধারণা, সব কিছু সম্বন্ধে ধারণা থাকে, ওইটা নিশ্চয়ই টিম প্ল্যানের কাজে লাগবে। কম্পিউটার অ্যানালিস্ট নিয়ে কথা বলছিলেন। আমাদের কম্পিউটার অ্যানালিস্ট যিনি রয়েছেন, তিনি লাস্ট ওয়ার্ল্ড কাপ হচ্ছে আফগানিস্তান দলে কাজ করেছিলেন, তারপর হচ্ছে বাংলাদেশে তাকে নিয়োগ দেওয়া হয়েছে, এবং এটা নিয়ে একটু সমালোচনাও ছিল, কারণ আফগানিস্তান লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা জানি যে একটা ইকুয়েশনে তারা ভুল করেছিল, এটা নিয়ে একটু আলোচনা সমালোচনা। এইসব কি আসলে মাঠের বাইরের আলোচনা, এগুলি কি হচ্ছে আসলে ভিতরে? ভুল তো ভুল, মানে ভুল অন্য জিনিস, ভুল তো অনেক বড় গ্রেট প্লেয়াররাও করে, ইকুয়েশনে ভুল করে, ওইটা অন্য জিনিস, ভুল করতে পারে। ডেফিনেটলি ওর ব্যাকগ্রাউন্ড বা ওইটা ওই স্ট্রং ব্যাকগ্রাউন্ড ছাড়া কিন্তু ওই টিমে বাংলাদেশ নেয় নাই। আচ্ছা, আমাদের টিমের কম্পিউটার অ্যানালাইসিস, যে আন্ডার-19 যে এশিয়া কাপ চ্যাম্পিয়ন সালাউদ্দিন ভাই যে কম্পিউটার অ্যানালাইসিস, সে কিন্তু এখন ইউএসের কম্পিউটার অ্যানালাইসিস। ডেফিনেটলি এইগুলি ব্যাকগ্রাউন্ড কিন্তু স্ট্রং না আমাদের, আর এইটাতে ডমিনেট করে মোস্টলি কিন্তু ইন্ডিয়ান পিপলরাই কিন্তু আইটিতে কিন্তু এক্সপার্ট, আমরা জানি। ওইখান থেকে ওইরকম এক্সপিরিয়েন্স দেখেই কিন্তু নেওয়া হয়। সানোর ভাই, আমরা হচ্ছে আরও একটি স্ট্যাট রয়েছে, সেটা যদি একটু দেখে আসি। সেটা হচ্ছে আসলে এটার সঙ্গে বাংলাদেশ একটা সম্পৃক্ততা রয়েছে। এই গ্রাউন্ডে বাংলাদেশ একটি মাত্র টেস্ট খেলেছিল, সেটা আমরা দেখছিলাম একটু আগেই, এবং সেই ম্যাচটা বাংলাদেশ ইনিংস এবং 10 উইকেটের ব্যবধানে হেরেছিল। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে 484 রান 7 উইকেটে ডিক্লেয়ার করেছিল। সেই ম্যাচে ক্রিস গেল ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তারপর বাংলাদেশ প্রথম ইনিংসে 182 রান অল আউট হয়ে ফলো অন করে, এবং দ্বিতীয় ইনিংসে তুলনামূলক ভালো করেছিল 314 রান। ওই টিমের একমাত্র ক্রিকেটার এই স্কোয়াডে রয়েছেন, তিনি মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি 2 ইনিংসে তিনি সব কিছু মিলে 7 এবং 66 রানের 2টি ইনিংস তিনি খেলেছিলেন। সেকেন্ড ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ খুব সহজেই 13 রানে 10 উইকেট হাতে রেখে ম্যাচটা জিতে গিয়েছিল। মাহমুদুল্লাহ রিয়াদের সেই 1 দশক আগের এক্সপিরিয়েন্স কালকে কোনো কাজে লাগতে পারে কিনা? 1 দশক আগের এক্সপিরিয়েন্স না, ওভারঅল বাংলা ওর ক্রিকেট এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে ডেফিনেটলি। আমরা দেখেছি যে ওর ক্রিকেট এক্সপিরিয়েন্সের কারণে কিন্তু ফার্স্ট ম্যাচে আমরা দেখেছি যে ওয়েতে জিতেছে, ওর প্রেশার হ্যান্ডেল করা। আমি লাস্ট ম্যাচেও ক্রিকেটে ভালো এক্সপিরিয়েন্স বলেন, আপনার টেকনিক কোয়ালিটির সাথে সাথে লাকটা সামটাইম ফেভার করতে হয়। ফার্স্ট ম্যাচের কথা চিন্তা করেন, লাকটা ফেভার করেছিল, ওই রান আউটটা কিন্তু হওয়ার সুযোগ ছিল, রান আউটটা হয়ে গেলে কিন্তু আবার
ল্যাক হয়ে যেত। এই ম্যাচটা যেই বলটা মেরেছিল 6 হওয়ার মতো ছিল, কিন্তু হচ্ছে বিকজ অফ যেই 6টা মেরেছিল এটা কিন্তু এয়ারের এগেইনস্টে ছিল। হ্যাঁ, এয়ারের এগেইনস্টে ছিল, যে কারণে হয়তো নর্মাল এয়ারের পরে হলেও এটা 6 হয়ে যেত। আচ্ছা। এই অনেক ক্ষেত্রে লাকটা একটু ফেভার করতে হয়। ওর এক্সপিরিয়েন্সটা ডেফিনেটলি আমাদের বড় একটা প্লাস পয়েন্ট মাহমুদুল্লাহ রিয়াদ, এবং সময়ের সাথে সাথে ও নিজেকে এই সময় এসে শেষের দিকে এইজের দিকে আসছে, সবকিছু মিলে এখন অনেক ম্যাচিউর ক্রিকেট খেলছে, যেই প্রেশারটা হ্যান্ডেল করার অ্যাবিলিটি ওর তৈরি হয়েছে, ডেফিনেটলি ওর একটা বড় প্লাস পয়েন্ট হবে। আমার মনে হয় সব ওভারঅল সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট হলো এই উইকেটগুলি ওয়েস্ট ইন্ডিয়ার একটা একসময় হিস্ট্রি ছিল, অনেক ফাস্ট বোলিং ফ্রেন্ডলি উইকেট ছিল অনেক হিস্ট্রিতে, আমি বলছি অনেক আগে, কিন্তু বর্তমান সময় ওয়েস্ট ইন্ডিজ উইকেটগুলি কিন্তু ওই ফাস্ট বোলিং ফ্রেন্ডলি হয় না, একটু স্লো উইকেট হয়, যেটা হয়তো স্পিনারদের একটু হেল্প করে। স্লো উইকেটে আমাদের বাংলাদেশি বা সাবকন্টিনেন্টের প্লেয়াররা একটু ভালো খেলে, এইটা আমাদের টোটাল টিমের জন্য বড় একটা অ্যাডভান্টেজ হবে। আমি শিওর যে বাংলাদেশ এই ম্যাচে স্ট্রংলি, নট অনলি ম্যাচ জিতে, আমি চাই যে আমাদের টপ অর্ডারে যারা রান করতে পারে এই ফর্মে নাই, ওরা রান করে ভালো ফর্মে ফিরবে, একটা ভালো কম্প্যাক্ট টিম হিসেবে ম্যাচ জিতবে। সানোয়ার ভাই, নিশ্চয়ই আমাদেরও প্রত্যাশা থাকবে বাংলাদেশ ম্যাচ জিতবে। একেবারে ছোট করে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এবারের ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত হচ্ছে পাকিস্তান মোটামুটি বাদের খাতায় চলে গিয়েছে, ইংল্যান্ড ঢুকছে, নিউজিল্যান্ড ঢুকছে, এটা কি হচ্ছে বিশ্বকাপের একটা সৌন্দর্য বলবো কিনা আমরা, যে আসলে কেউ? এটা তো ডেফিনেটলি আমরা চাই কম্পিটিশন, অনেক ভালো কম্পিটিশন হোক। এটা একটা হলো কম্পিটিশন যত হবে টি-20 ফরম্যাট শর্টার ভার্সন, এখানে কিন্তু বড় দল সাথে ডিফারেন্স একটু কমে, আরও একটা বড় ডিফারেন্স কমে দিয়েছে বোধহয় ইউএস এর উইকেট। যদি ফ্ল্যাট উইকেট হতো হয়তো ডিফারেন্সটা এত বেশি অন্যরকম হতে পারতো। জি, ধন্যবাদ সানোয়ার ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের টাইম আউটের এখনকার আয়োজনে। বিশ্বকাপের প্রতিদিন দুপুর 1:30 এবং রাত 12:30 বিভিন্ন ম্যাচের বিশ্লেষণ নিয়ে আমরা হাজির হচ্ছি আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সময়।